যে কখন থেকে রেডি হয়ে লিভিং রুমে দাঁড়িয়ে অপেক্ষা সানার। তার পরনে গভীর কালো রঙের লং কোট, কাঁধে কাস্টম কোট, ভেতরে কালো শার্ট, কলার খোলা, হাতের কবজিতে ভারী কালো ঘড়ি, চামড়ার বুচে ধাতব ফিনিশ। চোখে মুখে গাম্ভীর্যতার ছাপ। আর যে বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। গত 1 ঘন্টা ধরে সে অপেক্ষারত, কিন্তু এই মেয়ে নামার কোনো নাম নেই। সে উপরে যাবে এমন সময় নজরে আসে কালো শাড়িতে তার প্রেয়সীকে। এক মুহূর্তের জন্য আর্যের দৃষ্টি থমকে যায় সানাকে কালো শাড়িতে দেখে। আর্যে যেন কিয়ৎকালের জন্য কথা ভুলে যায়। যে মানুষটি শব্দ দিয়ে ভিড়কে নিয়ন্ত্রণ করে, যার কণ্ঠে হাজারো মানুষের শ্বাস থেমে থাকে, সেই মানুষটি এই মুহূর্তে নিজের ভেতরের ভাষা খুঁজে পায় না। তার চোখ ছিঁড়ে ছিঁড়ে সানার দিকে স্থির হয়। এমন এক দৃষ্টি যেখানে মুগ্ধতা আর আধিপত্য একসঙ্গে জড়িয়ে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। পর মুহূর্তেই তার মনে হয় সে এগিয়ে গিয়ে এই নারীকে আড়াল করে ফেলবে সবার চোখের আড়ালে। কারণ এই সৌন্দর্য দেখার একমাত্র অধিকার তার। তার ছোট সামান্য নারী। To my eyes, you are the most beautiful creation of God. But don't worry, this beauty of yours will be seen by no one except me. সানা সিঁড়ি ভেঙে ধীরে ধীরে নামে। তার পরনের শাড়িটি গভীর নিঃসচ্ছদ্র কালো পাড়ে ছিল, সূক্ষ্ম কালো রূপুরি কাজ। আঁচলটি তার কাঁধে থেকে নেমে এসেছে অবহেলার ভঙ্গিতে। খোলা চুল কালোর উপর আরো গাঢ় হয়ে পিঠ বেয়ে নেমেছে। আর মুখে ছিল সেই নিরেট শান্ত স্বভাব। সানা তার সামনে দাঁড়ায় এসে। আমি রেডি, চলুন। কিন্তু সামনে মানবের রমণীর কথা কোনো ধ্যান নেই। তার দৃষ্টি রমণীর সব সৌন্দর্য ছাড়িয়ে এসে থামে তার হালকা লিপ গ্লস দেওয়া অধরে। আপনি তার হাত উঠে সেদিকে আঙুলের জগা গিয়ে থামলো সানার ঠোঁটে। ঘোরের মধ্যে সে ফিসফিসালো। What is it glowing like that? Even the look of it feels dangerously enticing. রণবীর, রমণীর বাকি বাক্যটুকু তার কণ্ঠ স্বরে রয়ে গেল। তা বের হওয়ার আগেই আর যে আঁকড়ে ধরল রমণীর অধৈর্যরা। সানা দুহাতে তাকে বাধা প্রদানের আগে আর যে নিজের এক হাতে তার দুহাত বন্দি করে নেয়, অন্য হাত শাড়ির ফাঁক গলিয়ে চলে যায় উন্মুক্ত কোমরে। কিয়ৎকাল পরে ছেড়ে দেয় রমণীকে। তার কপালে কপাল ছেঁকিয়ে দুজনই বড় বড় শ্বাস টেনে নেয়। ওয়াইফে, হয় 1 মিনিটে গাড়িতে যাবে, না হয় আমার কনসার্টে যাওয়া হবে না। আর যে সানাকে ছাড়তেই মানবী কোনো দিকে না তাকিয়ে চলে গেল পার্কিং লটের দিকে। পেছনে আর যে ছোঁচ কামড়ে হেসে তার দিকে তাকিয়ে। কনসার্টের জায়গাটা তখন আলোয় আলোয় জ্বলে উঠেছে। খোলা আকাশের নিচে বিশাল মঞ্চ, স্টেজের চারিপাশে আগুনের মতো আলো, লেজার বিম কেটে যাচ্ছে অন্ধকার। সাউন্ড সিস্টেমের কম্পনের মাটিও যেন কেঁপে উঠেছে। ফ্যানদের ঢল থামার নাম নেই। সামনের সারিতে উন্মত্ত চিৎকার, পেছনে মোবাইলের আলো। মনে হচ্ছে হাজার হাজার ছোট তারা একসঙ্গে জ্বলে উঠেছে। আর্যের কনসার্ট শুরু হওয়ার কথা ছিল 9টায়। সেখানে আর্যের সাফ সাফ বলে দিয়েছে সে 11টায় উঠবে। কেউ তার উপর একটা কথা বলতে পারেনি। আর্যে ভারী ভারী কদম ফেলে স্টেজে পা রাখে। ভিড় একসঙ্গে গর্জে উঠছে। সে হাত নাড়িয়ে সকলের উচ্ছ্বাস আরো বাড়িয়ে দিল। সে মাইকের সামনে দাঁড়িয়ে, কিন্তু দৃষ্টি সামনে থাকা ভিড়ে নয়, দূরে থাকা ভিআইপি কেবিনের কাছের দিকে। সেখানে সানা দাঁড়িয়ে আলো আর কাচের আড়ালে। অন্যদিকে সানা মনে মনে ভীষণ বিরক্ত। কোথায় সে ভেবেছিল এখানে এসে ছবি টবি তুলবে মানুষের ভিড়ে, আর এই লোক কিনা তাকে এখানে বন্দি করে রেখেছে। তার থেকে তো ভালোই ছিল সে বাড়িতেই থাকতো। তার ওপরে দরজায় দাঁড়িয়ে আছে 2 বিদেশি সান্ডা। সে কতক্ষণ পায়চারি করে আবারও কাছের দিকে এগিয়ে যায়। দেখল চোখে দূরে দাঁড়িয়ে থাকা আর্যের দিকে তাকায়, যেন চোখ দিয়ে তাকে খেয়ে ফেলবে। সে যদি জানতো এই লোকের পেটে পেটে এত প্যাঁচ, তাহলে জীবনেও আসতো না। এদিকে আর্য সানার এই অবস্থা দেখে মনে মনে হেসে কুটি কুটি। আজ ভালো মতো জব্দ করতে পেরেছে এই মেয়েকে। তাকে জ্বালানো বুঝুক মজাটা একটু। দৃষ্টি সানার দিকে রেখে হাত চলে গেল গিটারে। চুংটাং শব্দ তুলে আর্য নিজের সুর ছাড়ে। রাত দিন চেনা তুমি ছিলে অচেনা অন্তহীন, মনে হতো মিষ্টি যন্ত্রণা।
সে ব্যথা উঠলো সেরে চোখেরই চাওয়ায়। সানা কেবিনের ভেতর দাঁড়িয়ে আর্যের কণ্ঠ শুনে নীরবে। কাছের দুই পাশে দাঁড়িয়ে দুজন মানুষ একে অপরকে দেখছে, মাঝখানে শব্দ, আলো আর মানুষের ঢেউ। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। প্রায় মাঝরাতের দিকে আর্যে ব্ল্যাক স্পেসে আসে। সেই কনসার্টের পর সানাকে এখানে রেখে জেবিতে চলে গিয়েছিল সে। সেখান থেকে এই মুহূর্তে বাড়ি ফিরেছে ছোট প্রশান্তির হাসির চাপ। রুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হতেই তার ফোন বেজে ওঠে। আর্যে ফোন উঠাতে ওপাশ থেকে এলো জ্যাকের কণ্ঠস্বর। বস, ওই মন্ত্রীকে কি করব? আপনি বললে। জ্যাকের বাক্য সম্পূর্ণ হওয়ার আগে আর্যে রুক্ষ স্বরে বাক্য ছুড়ে। রেখে দাও ওটাকে, আমি নিজে দেখব। আর পানি খাবার সব বন্ধ করে দাও। ওকে তো আমি তিলে তিলে মারব। আর যে একান্ত জিনিসের দিকে নজর দেওয়ার পরিণাম ওকে আমি হাড়ে হাড়ে বোঝাবো। কিন্তু বস, ওই অফিসার মন্ত্রীকে খোঁজ করছে। তুমি জানো তোমাকে কি করতে হবে? ওকে বস, কিন্তু লেডি? মমকে আমি দেখে নেব। এই বলে আজ ফোন কেটে দিল। সেই পুরনো রুটিন মাফিক চলে গেল সানার রুমে। রমণী তো ঘুমে একদম তলিয়ে গেছে। প্রথমে সানার মুখের উপর ঝুঁকে একদম তার মুখের প্রতিটি পার্ট খেয়াল করলো, সাথে আবার অথচ ছোঁয়ালো, আবার হাত দিয়ে আঁকিবুকিও করতে লাগলো। সারা মুখে চুমু খেয়ে তারপর কমফোর্টার টেনে সানাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো আর্যে। সকালে সানা ঘুম থেকে উঠে 8টায়, আর যে সেই 7টায় সকালে উঠে জিমে চলে গিয়েছে। সে নাস্তা সেরে উপরে যাবে এমনই সময় দরজা কলিং বেল বেজে ওঠে। মেঘা দরজা খুলতে ভেতরে প্রবেশ করে এসপি। সানার দিকে তাকে আদেশ ছুড়ে। বেস্টি, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আজ মিটিং এর পর তোকে মার্কেটে নিয়ে যাব। সানা ফির কুচকে তাকালো তার দিকে। নিশ্চিত সানিতা আসবে বলে। এসপি হাত করতালি করে রমণীকে শাবাশি দেয়। আরে বাহ, তুই তো বলার আগে সব বুঝে ফেলেছিস। তাহলে আমাকে কেন টানছিস? আমি কাবাবে হাড্ডি হতে চাই না। এসপি এই মেয়েকে কিভাবে বোঝাবে? ইয়ার, তুই বুঝতে পারছিস না, ওই কাটাপ্পা আমাকে দেখলে মেয়ে দেবে না। এটা শুনতে এক মুহূর্তেই সানার মাথায় খেলে গেল দুষ্টু বুদ্ধি। এটাই সুযোগ পেপে দিয়ে চেপে দেওয়ার। আমি এক শর্তে যাব, তুই প্রেম করবি, কিন্তু তোর ব্যাংক কার্ড থাকবে আমার হাতে। এটা শুনতে এসপির হাত চলে গেল বুকে। কেন এই অসহায় বাচ্চার উপর এত অত্যাচার করছিস বল? তোর হাতে কার্ড শুনলে আমার এই হার্ট লাফিয়ে লাফিয়ে অ্যাটাক করে। তাহলে সানিতার কথাও লাফিয়ে লাফিয়ে ভুলে যা। আচ্ছা ঠিক আছে, স্বার্থপর মহিলা এক নম্বরের। তুই দাঁড়া, আমি আসছি। এই বলে সানা কোনো দিকে না তাকে গট গট পায় সিঁড়ি বেয়ে নিজের রুমে গিয়ে দরজায় লাগিয়ে দেয়। এসপি সোফায় বসবে এমন সময় তার নজর আটকায় আর যে তার রুমের সামনে দাঁড়িয়ে তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তাকে এসপি একটা শুকনো ঠোক গিলে নেয়। ও মাই গড, জাউরা এখানে? কিন্তু উপরে মেকি হাসি টেনে হাত নাড়িয়ে বলে উঠছে, হায় জাউরা, গুড শুভ সকাল। তুই এখানে দাঁড়িয়ে চুরি করে আমাদের কথা শুনছিস বুঝি? আর যে কিচ্ছু না বলে নিজের শার্টের হাতা গুটিয়ে তার দিকে এগিয়ে আসছে। আরো ভাতারের বাচ্চা, তুই প্রথমে আমার বউ, তারপর আমার প্লট, এখন তুই আমার ফ্ল্যাটেও এসে পড়েছিস। এসপি তাকে আসতে দেখে দরজার দিকে দৌড় লাগালো আর যেও তার পিছু পিছু গেল। কটকটি, বেঁচে থাকলে মার্কেটে যাব। অন্যের বউকে নিয়ে মার্কেটে যাবো বের করছি আমি, তুই আজকে দাঁড়া। এসপি দৌড়ে লিফটে উঠে গেল, বন্ধই করে দিল লিফট। আর যে রাগে হাত মুষ্টিবদ্ধ করে লিফটের দরজা দুটোই থাবা বসিয়ে ফিরে আসার আগে এসপি আবারও লিফট খুলে পেছন থেকে বলে উঠল, চাইলে তুইও আমাদের সাথে যেতে পারিস। আর যে পা বাড়াতে এসে লিফট বন্ধ করে চলে গেল। আর যে ফ্ল্যাটে ফিরে আসতে সানা রেডি হয়ে নিচে নামলো। চারিদিকে তাকে এসপিকে খুঁজে না পেয়ে সামনে তাকালো আর্চের দিকে। আপনি এসপি কে দেখেছেন? এসপি ও তো একটা স্বার্থপর ছেড়ে, দেখো কেমন তোমাকে এখানে রেখে চলে গেছে। তোমার এসব স্বার্থপর বন্ধু ত্যাগ করা উচিত। আর যে মনে মনে ক্রু হেসে স্বাভাবিক কণ্ঠে বলে উঠছে। সানা কপালে ফাঁস ফেলে তার দিকে তাকালো। এসপি এমনটা লাইফেও কখনো করবে না। মুহূর্তে আর্যের মাথা রাগ চড়ে গেল। তোমার কি ওর উপর আমার থেকেও বেশি বিশ্বাস? কথায় কথায় আপনি ওকে টানেন কেন? আর্য নিজেকে সংবরণ করে নিল।
তুমি দাঁড়াও, আমি কোট নিয়ে আসছি, তুমি আমার সাথে যাবে। সানা কিছু বলতে চাপে তখনই আজ এগিয়ে এসে তার ছোঁচে আঙুল রেখে তাকে চুপ করিয়ে দিল। একটা কথাও বলবে না, হয় আমার সাথে যাবে, না হয় আমি তোমাকে বেরোতেই দিব না। এই বলে রমণীর কোনো প্রত্যুত্তর না শুনেই ভারী ভারী কদম ফেলে আরজে নিজের রুমে চলে গেল। জেবি প্রোডাকশন হাউসের সামনে সকালটা অস্বাভাবিকভাবে ভারী। একটার পর একটা নামি দামি গাড়ি এসে থামে কালো ধূসর ধাতব ছিরিক দেওয়া শরীর। প্রথম গাড়ি থেকে নামে ইবন, তারপর দ্বিতীয় গাড়ির দরজা খুলতে নামে সারহাদ। কালো পোশাক, সুচিন্তিত মুখভঙ্গি, মুখ এমন এক স্থির যা আত্মবিশ্বাস নয়, নিয়ন্ত্রণ। তারপর আসে রিয়ানা, ঈশানী ও সকল টিম লিডাররা। সবাই চলে যায় প্রোডাকশন হাউসের মিটিং রুমে। রুমটা আকারে বড়, চারিদিকে কাচের দেয়াল, মাঝখানে লম্বা টেবিল। ডার্ক উডে সবাই বসে অপেক্ষা সানা ও আরজের। সারহাদ অলরেডি সানাকে কল করছে, কিন্তু প্রতিবার ফোন বন্ধ আসছে। প্রোডাকশন হাউসের পার্কিং লটে এসে পরপর থামে আরজের তিনটা গাড়ি। একটা তার বডিগার্ডের, একটায় সে আর সানা, একটায় জ্যাক ও কাইলেন। তাদের পেছনে এসপি আসে, যেহেতু সে সানার অ্যাসিস্ট্যান্ট। সানা ও আরজে নামতে এসপি সানার দিকে তাকিয়ে বলে, সানা চল, আমরা আগে চলে যাই। পাশে দাঁড়ানো আরজে এক মুহূর্ত লেট না করে সানার হাত ধরে নিল আর এসপির দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে এসপি তার দৃষ্টি দেখে বলে, আব্বে জাউরা, তুই বরং আমার পেছনে একটা সিসিটিভি লাগা। ট্রাস্ট মি, আমি তোর বউ নিয়ে পালাচ্ছি না ইয়ার। আমি ওর অ্যাসিস্ট্যান্ট, ওকে আমার সাথে যেতে হবে। আমি জানি তুই ওর অ্যাসিস্ট্যান্ট, সেজন্যই এখানে দাঁড়িয়ে আছিস, না হলে কবে তোকে ছুঁড়ে ফেলে দিতাম। আর ও আমার সাথে যাবে, বুঝতে পেরেছিস? সানা আরজের কর্মকাণ্ড বুঝতে পেরেই তার পেট ফেটে হাসি আসছে। সে হাসি চেপে তাকে আরো জ্বালানোর জন্য এসপির দিকে তাকিয়ে বলে উঠছে, এসপি এসব ছাড়, চল আমরা বরং রমণী তার বাক্য সম্পূর্ণ করার আগেই আরজে তার কানে কানে বলে উঠছে, তুমি কি চাইছো এই 12 ভাতারির সামনে আমি তোমাকে চুমু খাই? রমণী আরেকটা কথাও বাড়ল না। কে জানে এই লোক কখন কি করে বসে, বিশ্বাস নেই এই লোকের সাথে। আরজে এসপির দিকে তাকিয়ে হিসিসি উঠছে, 12 ভাতারির বাচ্চা, তুই ওর থেকে 10 হাত দূরে থাকবি। আচ্ছা, এটা তো 12 ভাতার হওয়ার কথা, তুই ভাতারি কেন বলছিস? কারণ তুই হাফ লেডিজ। এই বলে সে সানার হাত ধরে সামনে এগিয়ে গেল। এসপি এইদিকে প্রথমে তার কথা বুঝলো না, তার বুঝে আসতে খেকি উঠছে, শালা জাউরার বাচ্চা, লাইফেও তোর বিয়ে হবে না। ভাগ্যের জোরে বিয়ে করেছিস, কিন্তু তোর বাসর হবে না। কলিকাতা হারবালও তোর উপর কাজ করবে না। হঠাৎই কাচের দরজায় ধীরে ছেলের ভেতরে প্রবেশ করে দুজন একসাথে, আরজে ও সানা। মুহূর্তে সবার দৃষ্টি তাদের উপর স্থির হয়। পলকে সারহাদের চোখ জ্বলে উঠে, তার ডান হাতটা চিরে চিরে মুষ্টিবদ্ধ হয়, আঙুলগুলো তালুর ভেতরে ঢুকে যায়, নখের চাপ নিচের চামড়ায় লাগে, কিন্তু সেই ব্যথা টের পায় না, কারণ এই ব্যথা ভেতরে আগুনের কাছে নিতান্তই তুচ্ছ। হাতের শিরাগুলো একটার উপর একটা ফুলে উঠছে। ওদিকে ঈশানীও সানার দিকে এমন ভাবে তাকালো যেন সে এখনই সানাকে খেয়ে ফেলবে। এদিকে ইবন তাদের দিকে তাকিয়ে ভাবছে, এই ঝাঁসের রানী আরজের সাথে কি করছে? কিন্তু পেছনে এসপিকে দেখেই তার সন্দেহ দূর হলো। হতে পারে তারা একসাথে এসেছে, কিন্তু সারহাদের ভেতর চলছে তুমুল যুদ্ধ। কেন তার সানাম অন্য একটা পুরুষের সাথে আসবে? বড় বড় সাহস পেলে নিজেকে সংবরণ করছে। সানা এসে রিয়ানার সাথে বসে পড়ে। তার পাশের সিটে এসপি বসবে এমন সময় আর যে পেছন থেকে তাকে সূক্ষ্ম এক ধাক্কা দিয়ে সরিয়ে সানার পাশের সিটে বসে গেল। বিষয়টা কারোরই দৃষ্টি পড়েনি। এসপি তার দিকে তাকিয়ে মনে মনে গালি ছড়ে, শালা জাউরা 1 নম্বরের খচ্চর। এমন মনে হচ্ছে আমি তার বউয়ের পাশে বসলে খেয়ে ফেলবে। থাক বসে তুই তোর বউয়ের সাথে। সানার সব ফাইল তার কাছে, এজন্য বসতে গিয়েছিল, কিন্তু এই চাউরা তো চাউরাই। সে ঘুরে চলে গেল সারহাদের পাশের চেয়ারে, যেটা সারহাদ রেখেছিল সানার জন্য। সে বসতে সারা তার দিকে ঝুঁকে গম্ভীর স্বরে আওড়ালো, সিমরান ওই আরজের সাথে কেন এসেছে? এসপি তার ভাইয়ের এমন প্রশ্নে কিছুটা হতবিহ্বল হয়ে পড়ে। তার ভাই হঠাৎ সানার ব্যাপারে কেন জিজ্ঞেস করছে? সে মূলত সানার বিষয় কারোর সাথে আলোচনা করে না। ও তো আমার সাথেই এসেছিল। পার্কিং লটে আরজের সাথে আমাদের দেখা হয়েছিল। আরজে তাকে ড্রেস সম্পর্কে জিজ্ঞেস করছিল।
বাক্যখানা শ্রবণ হতে সারহাদের রাগ কিছুটা কমে আসে। সে মুষ্টিবদ্ধ হাতটা আস্তে আস্তে খুলে ফেলে। তারপরও তার আর্যের সাথে সিমরানের বসাটা একদম ভালো চোখে নিতে পারছে না। বারবার তাদের দিকে তাকাচ্ছে। তার তখনও নজর এড়ায়নি রিয়ানার। সে তার দৃষ্টি অনুসরণ করে সানাকে দেখে মনে মনে তাচ্ছিল হাসে, তবে মুখে কিছুই বলল না। মিটিং শুরু হয়, কাগজে কলমে চলে, কথা বলা হয় প্রজেক্ট নিয়ে, কিন্তু সারহাদের ভেতরে একটা সিদ্ধান্ত চুপচাপ দাঁড়িয়ে যায়। এদিকে আর যে ছোঁচ কামড়ে হেসে টেবিলের নিচে রমণীর হাত শক্ত করে ধরেছে। সানা বারবার জোর করা সত্ত্বেও সে ছাড়ছে না। জেবি প্রোডাকশন হাউসের মিটিং রুমে চলছে আলাপ আলোচনা। কাগজের উপর কলম চলার খসখস শব্দ। সবার মুখের ভঙ্গি সিরিয়াস। ডিসাইড হয় আর্যের ড্রিম অফ লিবার্টি মুভির মেইন থিম ইন্ডিয়াতে শ্যুট করা হবে। বাংলাদেশে শ্যুট হওয়া পার্টগুলো 3 কি 4 দিনের মধ্যে কমপ্লিট করে তারা ইন্ডিয়াতে চলে যাবে। মিটিং শেষ হতেই সানার ফোনে রত্নার কল আসে। আর্যে আর চোখে লক্ষ্য করলো সানার ফোন। কোনো মেয়ের নাম দেখেই সে অবশেষে হাত ছাড়লো সানার। এতক্ষণে সানা হাত ছাড়ানোর জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু আর্যে ছাড়ে। শেষমেশ সানা অনেকগুলো চিমটি কেটেছে যদিও, কিন্তু পাশে বসা মানবের কোনো হেলদো দেখা গেল না। তার হাত ইতিমধ্যে জায়গায় জায়গায় লাল হয়ে উঠেছে সানার চিমটির তোপে। একটানা 2 ঘন্টা হাত ধরে রাখার কারণে দুজনের হাতই ঘেমে নিয়ে একাকার। সানা উঠে দরজার সামনে যেতে ইবন পেছন থেকে তাকে ডেকে উঠছে। হে মিস ঝাঁসি কি রানী। সানা পেছন ফিরে তার দিকে তাকালো। তার এই মুহূর্তে ভীষণ বিরক্ত লাগছে। সে ভুলে একবার গালি দিয়ে ফেলেছে, তাই বলে কি রোজ রোজ তাকে এই নামে ডাকতে হবে নাকি? খেয়ে দিয়ে কাজ নেই এই লোকের। ইবন রমণীর ভাবনার মধ্যেই তার সামনে হাত নাড়িয়ে বলে উঠছে, মিস ঝাঁসি কি রানী কাহা হো গিয়ে হে আপ। কিছু বলবেন? অ্যাকচুয়ালি আমার পার্টির জন্য কিছু নতুন ডিজাইনিং করা স্যুট লাগবে। আপনার ডিজাইন আমার দারুণ পছন্দের। উইল ইউ বি মাই ডিজাইনার? মানে? আই মিন আমি আপনার পার্টি পোশাকের নতুন কিছু ডিজাইন দেখতে চাই। ওকে, আমি আপনাকে আমার ডিজাইনের কিছু কপি পাঠিয়ে দিব। ওকে। ইবন হ্যান্ডশেকের জন্য তার দিকে হাত বাড়িয়ে দেয়। সানা তার হাতের দিকে তাকিয়ে শেষবারের মতন একটা হাসি উপহার দিয়ে চলে গেল। মিটিংয়ের কেউ তাদের খেয়ালই না করলো। 2 মানবের চোখে এড়ায়নি। আর যে ওই সময় ইবনের মুখে ঝাঁসির রানী নাম শুনেই জল শক্ত করে উঠে যেতে চেয়েছিল, কিন্তু রিয়ানা তাকে বাধা দিয়েছে। কি করছো তুমি ভাই? চারিদিকে এত মানুষ আর তারা প্রফেশনাল কথা বলছে। সে বসে আগুন জ্বালা দৃষ্টি তাকিয়ে মুষ্টিবদ্ধ হাতটা টেবিলের নিচে রেখে দেয়। অন্যদিকে সারহাত এগিয়ে যাওয়ার আগে এসপিও তাকে থামিয়ে দিল। ব্রো, কোথায় যাচ্ছ তুমি? সারহাত সানার থেকে দৃষ্টি সরিয়ে এসপির দিকে তাকালো। না, কোথাও না। কেন? আরে সব ফাইল ফেলে তুমি চলে যাচ্ছ, তাই বললাম ফাইল নাও। ও আচ্ছা। ফাইল হাতে নিয়ে আবারও সে সামনে তাকাতে নজরে আসে রমণী সেখানে নেই। ইবন তাদের দিকে এগিয়ে আসছে। ইবন নিজের হাতখানা বাড়িয়ে দিল আর্যের দিকে। সো আরজে আবারও হিট হতে যাচ্ছ তুমি। আর্যে তার হাতখানা জোরে চেপে ধরে। থ্যাঙ্কস মিস্টার মির্জা। ইবন বহু কষ্টতে আজরে থেকে হাত ছুটিয়ে সারহাতের দিকে চলে গেল। সেখানেও তার সাথে একই ঘটনা ঘটলো। ইবন শেষবারের মতো তাদের দিকে বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে চলে যায়। আর যে ও সারহাত তার যাওয়ার দিকে তাকে ছোচে ফুটে ওঠে ক্রু হাসির রেখা। এসপি সানাকে বাড়ি দিয়ে আসবে বলে বেরিয়ে পড়ে। তারপর একের পর এক সকলে বেরিয়ে যায়। শুধু বসে আর যে ও সারহাত। আর যে অলরেডি সানাকে মেসেজ দিয়ে বলে দিয়েছে সে যেন চুপচাপ গাড়িতে গিয়ে বসে থাকে, আর যে 5 মিনিটে চলে আসবে। আর যদিও কোনো ক্রমে 12 ভাতারির সাথে দেখে তাহলে আজ ওই ছেলের শেষ দিন হবে। জেবি প্রোডাকশন হাউসের সামনে থেকে বের হলো ইবনের পরপর 3টে গাড়ি। মাঝখানে এসে সামনে ও পেছনে গাড়ি দুটিতে তার সিকিউরিটি। কিছু দূর এগিয়ে যেতেই হঠাৎ তার সামনের গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। চোখের সামনে এমন অগ্নুপাত হতে দেখে পরপরই পেছনে 2টো গাড়ি থেমে গেল। ইবনের চোখে বিস্ময়। তার হাতের উপরে উঠতে বুঝলো তার কোটের পকেটে কিছু একটা রাখা আছে। সে সেটা বের করতে দেখলো একটা কার্ড, যেখানে কালো কালিতে লেখা। আর একবার ব্ল্যাক হান্টারের জিনিসের দিকে তাকালে বোম এই গাড়িতে থাকবে। দ্যাটস দ্য লাস্ট ওয়ার্নিং। কিন্তু ইবনের মনে চলছে অন্য কথা। কে তার পকেটে রাখলো এটা? সে তো শুধু করমর্জন করেছিল শুধু আর যে ও সারহাদের সাথে। তাহলে সে কাঠখানা হাত দিয়ে দুমড়ে মুচড়ে শক্ত করে গ্লাস দিয়ে ফেলেই দিল। কল করে তার লোকেদের আদেশ ছুড়ে, যে এই কাজটা করেছে
24 ঘন্টার মধ্যে আমি তাকে দেখতে চাই। সানা বেরিয়ে লিফটের সামনে যাওয়ার আগে পেছন থেকে ভেসে এলো ঈশানীর কণ্ঠস্বর। ডাইনি শোন, তোর সাথে কথা বলার মতো টাইম বা সময় আমার কাছে নেই। তুই আর্যের থেকে দূরে থাকবি। বাক্যখানা শ্রবণ হতে সানা শব্দ করে হেসে দিল। চোরের মায়ের বড় গলা। মানেটা হচ্ছে তোর মাথার দোষ। একে তো হাজবেন্ড আমার, তার উপর তুই আমাকেই বলছিস দূরে থাকতে। হাউ ফানি। দেখ, আমাকে একদম বাধ্য করবি না, না হলে তুই কি কচু করবি আমার? করে দেখা। যদি করতে না পারিস তাহলে আমি তোর কানের নিচে এমন বাজনা বাজাবো না, তোর একদম এলডি হয়ে ডিওএস এ চলে যাবি। মানে তোর লাইফ ডিস্ট্রয় হয়ে ডিরেক্ট উপরওয়ালার শরণে চলে যাবি। সানা ঈশানীর প্রত্যুত্তর না শুনে চলে গেল লিফটের দিকে। লিফট খুলতেই সানা প্রবেশের আগে ঈশানী পেছন থেকে দৌড়ে তার আগে ঢুকবে এমন সময় এসপি হাত দিয়ে বাধা দিল। লেডিস ফার্স্ট। পেছন থেকে সানা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে অ্যাটিটিউড নিয়ে ঢুকে গেল। এসপি ঈশানীর দিকে তাকিয়ে বাঁকা হাসে। নট দ্য কালনাগিনী। এই বলে দুজনেই তার দিকে তাচ্ছিলের হাসি দিয়ে লিফট বন্ধ করে দিয়ে চলে গেল। এদিকে এসে দাঁত কিরমির করে দুজনের দিকে গালি ছুড়ে অপেক্ষা করলো পরবর্তী লিফটের। মনে মনে প্রতিজ্ঞা করেও নিল, যেভাবেই হোক আর্যকে আমার চাই। কাচের দরজাগুলো এক একে বন্ধ হয়ে গেছে। করিডোরে পায়ের শব্দ মিলিয়ে যাচ্ছে নিস্তব্ধতার সঙ্গে। জেপি প্রোডাকশন হাউসের মিটিং রুমটি এখন অদ্ভুত এক শূন্যতায় ডুবে আছে। টেবিলের দুই প্রান্তে বসে আছে দুই পুরুষ আরজে ও সারহাদ। মাঝখানের ফাঁকা জায়গাটা যেন ইচ্ছাকৃত, যেন অদৃশ্য এক সীমারেখা টেনে রাখা হয়েছে। সারহাদ চেয়ারে হেলান দিয়ে বসে, চোখে জমে আছে এক ধরনের আগুন যা সহজে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আর যে বিপরীতে বসে আছে অদ্ভুত ভাবে শান্ত, তার ছোট হালকা হাসির রেখা, চোখে গভীর এক নিশ্চয়তা। হঠাৎই আর যে একটা ফাইল টেবিলের উপর ঝুঁকে রাখে, শব্দটা ইচ্ছাকৃত ভাবে বেশি জোরে। শুনলাম আপনি আমার নতুন প্রজেক্টটা নিয়েছেন। তার কণ্ঠে বিস্ময় নেই কিন্তু অসন্তুষ্টের ছাপ স্পষ্ট। চোখে এমন এক রুক্ষতা যেন কিছু একটা কেড়ে নেওয়ার হয়েছে। সারহাদের মুখে কোনো প্রতিক্রিয়া দেখায় না, নিজেকে যথেষ্ট শান্ত রেখে প্রত্যুত্তর করে, প্রজেক্টটা খালি ছিল। ইন্ডাস্ট্রিতে খালি জিনিস দীর্ঘদিন খালি থাকে না। আর যে ঠোঁট চেপে ধরে, এজন্যই সে কাল রাতে জেবিতে গিয়েছিল। তার আঙুলগুলো টেবিলের কিনারা চেপে ধরে, ছোঁয়া শক্ত হয়। চোখে তুলে থাকায় সারহাদের দিকে, দৃষ্টিতে কোনো বিস্ময় নেই। প্রশ্নটা খালির নয়, প্রশ্নটা জেবি কেন? আর্যের প্রশ্নে সারহাদের ভেতরে সন্তুষ্টির খানিক ঝিলিকি দেখা গেল। এটাই সে চেয়েছিল, একটি দাগ মারা হাসি ছোটের কোণে তার। হতে পারে জেবি কিং কিছু নিষিদ্ধ জিনিসের প্রতি হাত বাড়িয়েছে। একটা টান টান মুহূর্ত, ঘরের ভেতরে বাতাস ভারী হয়ে আসে। তারপর হঠাৎ আর যে উচ্চ শব্দে হেসে ওঠে। এই হাসি সারহাদের জন্য একদম অপ্রত্যাশিত। আর্যের হাসি তার রক্তে জলৎক্রিয়ার আগুন জ্বালিয়ে দিচ্ছে, অথচ মুখের ভাব নিরেজ। কাছে ধাক্কা খাওয়ার শব্দে মতো সেই ঝঙ্কার তোলা হাসি। সে পিঠে হারান দিয়ে বসে। আসলে আপনি ভুল বুঝেছেন, ওটা আমি নিজেই ছেড়ে দিয়েছিলাম। সারহাদের চোখে এক মুহূর্তে বিভ্রান্তি, খুব সামান্য, এটা তার প্রত্যাশার বাইরে। আর যে সামনের দিকে ঝুঁকে আসে। কিছু জিনিস মানুষ ছেড়ে দেয় পরীক্ষা করার জন্য কে কত দূর যেতে পারে। আমার জিনিস কেড়ে নেওয়ার ক্ষমতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারোর নেই। তার বাক্যখানা শ্রবণ হতেই সামনের মানবের নীরবতা ভেঙে প্রত্যুত্তর আসে। আপনি ধর্মে বিশ্বাসী, এটা জানতাম না। যাকে আমি যতটুকু জানতে দিয়েছি সে অতটুকুই জানে, না কম না বেশি। এক মুহূর্ত নীরবতা, আর যে উঠে দাঁড়ায়, চেয়ারের পেছনে হাঁস রাখে। আর হ্যাঁ, আমি অন্যের নিষিদ্ধ জিনিসে হাত দিই না, আমার ইন্টারেস্ট সেখানে শেষ। কিন্তু আমার একান্ত জিনিসে গাঢ় ছায়াটুকু আমি ঘৃণা করি। যা আমার তা একান্তই আমার। সারহাদ ধীরে উঠে দাঁড়ায়, তার হাত দুটো মুষ্টিবদ্ধ, শিরাগুলো চান চান, কণ্ঠে তার কোনো হাসি নেই। কিছু ক্ষেত্রে আমাদের মাঝে সাদৃশ্য আছে, তবে আমার নিয়ম ভিন্ন। যা আমার তা অন্যের ছায়াতলে হলেও তা কেড়ে নিতে আমি 1 ন্যানো সেকেন্ডও দেরি করি না। সারহাদ দরজার দিকে এগিয়ে যায়, বেরিয়ে যাওয়ার আগে একবার পেছনে তাকায়। আর যে তখনও বসে অচল নিশ্চিন্ত মনে।
সারহাদ সরাসরি প্রোডাকশন হাউসের সামনে চলে যায়, যেখানে তার গাড়ি রাখা আছে। সারহাদের যাওয়ার দিকে তাকে এক জোড়া তীক্ষ্ণ চোখ আর যে মিটিং রুমের কাচের ফাঁক গলিয়ে তাকে ছোটে ফুটে ওঠে কেজিত বাঁকা হাসি রেশ। জাস্ট উইশ আমাদের লক্ষ্য এক না হোক, কেননা আমি জয়ের থেকেও ধ্বংসে বেশি বিশ্বাসী। পার্কিং লটে সানা আর এসপি আসতে দেখা হয় রিয়ানার সাথে। সে এতক্ষণ সানার জন্যই দাঁড়িয়েছিল, কিন্তু সানার পাশে এসপিকে দেখে ফিউকুচি করে তার দিকে আসলো। সানা তার দৃষ্টি বুঝে বলে, এটা আমার বেস্ট ফ্রেন্ড প্লাস সেক্রেটারি। ও অ্যাকচুয়ালি আমার তোমার সাথে ভাইকে নিয়ে কিছু কথা ছিল। এসপি গলা খাকারি দিয়ে অন্যদিকে চলে গেল। এসব লেডিস ডিসকাশনে তার কোনো ইন্টারেস্ট নাই। রিয়ানা ফোনিতা ছাড়াই পড়ল, তুমি আমার ভাইয়ের ব্যাপারে সিরিয়াস তাই না? রিয়ানার এমন প্রশ্নে এক মুহূর্তের জন্য থমকে যেতে বাধ্য হলো রমণী। কিয়ৎকাল পরে বলে উঠছে, আই এম নট শিওর। সানার প্রত্যুত্তরে রিয়ানার ঠোঁটে হাসি খেলে যায়। বুকের বাপাশে থাকা জায়গাটা জানি তুমি কতটা শিওর। তবে আমি এতটুকু বলতে পারি, তুমি ভাইয়ের খোলস দেখে ঘৃণা করতে পারো, কিন্তু খোলস ছড়ানো মানুষটাকে বুঝতে পারলে তুমি ভালোবাসতে বাধ্য। খোঁজ নিয়ে দেখো, তুমি কারো অন্ধকার জীবনের এক ফোঁটা আলো, বাট অন্ধকার ছাড়া আলোর কোনো মূল্য নেই। সানা যে থাকতে চায় তাকে বেঁধে রাখাই ভালো, অযথা হাতগুলো বাধা দেয় শ্রেয়। এই বলে রিয়ানা তাকে একটা হাসি উপহার দিয়ে চলে গেল। এমনিতেই সে কারোর সাথে বেশি একটা কথা বলে না, কিন্তু আজকের বিষয়টা অন্যরকম। এই কথাগুলো সে সানাকে অনেক আগেই বলবে বলে ভেবে রেখেছিল। এদিকে সানা আটকে আছে রিয়ানার বলা প্রথম কথাতেই। রণবীর কি সত্যি কোনো খোলসে আবদ্ধ? তাহলে সে আসলে কেমন? তার ভাবনার মধ্যে এসপি তাকে পেছন থেকে ডেকে হচ্ছে, এই স্বপ্নের রানী, আবার তুই কোন স্বপ্নে ঢুকে গেলি? আবে ইয়ার, আমার তো একটাই স্বপ্ন, कोटीपति होने का। मैं बनूंगी कटीपति, मेरी चारों तरफ पैसा ही पैसा, सुबह पैसा, शाम पैसा, सना तेरे नाम पैसा। পাশে দাঁড়ানো এসপি ভীষণ বিরক্ত। উফ, এই মেয়ে রাত দিন শুধু কারোর প্রতি স্বপ্ন দেখে, এদিকে উনি কৃপণপতি হয়ে বসে আছে। এই স্বপ্ন থেকে বের হ। আরে আমি স্বপ্ন দেখছিলাম, নিজের ভবিষ্যৎ দেখছিলাম। এসব বাদ দে, বলো রিয়ানা কি বলেছে? যা বলেছে আমার মাথার 4 ইঞ্চি উপর দিয়ে গিয়েছে। আরে সব সাধু ভাষায় বলেছে। তুই বল আমি এসব বাংলা ব্যাকরণ শিখেছি। এদের পুরো ফ্যামিলি এতটা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না। আচ্ছা, তুই ওর কথা কপি পেস্ট কর, আমি তোকে বোঝাচ্ছি। ইয়ার, ও বলেছে কি আলো অন্ধকার বাধা দেয়া। বেঁধে রাখা? আমি নিশ্চিত ওই জাউরার বোন জাউরাকে বেঁধে রাখতে বলেছে। বোনও জানে তার ভাই কি রকম, কিন্তু তুইও জাউরার সাইড নিবি না একদম। শালা এক নম্বরের। তার বাক্যখানা সম্পূর্ণ করার আগে পেছন থেকে কেউ তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এসপি হুড়মুড়িয়ে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিয়ে উঠে তার দিকে গাড়ি ছুবে এমন সময় ভেসে এলো আর যে রুক্ষ কণ্ঠস্বর, তোকে বলেছি না ওর থেকে 10 হাত দূরে থাকবি। একে তো ওর এত কাছে, তার উপর তুই 12 ভাতারির আমার বইয়ের কানে আমারই নামে ব্রেইন ওয়াশ করছিস। কেমন টক্সিক জাউরা বিয়ে করেছিস দেখেছিস সান? তার বাক্য অসম্পূর্ণ রয়ে গেল। তার আগে আর যে আঙুল উঁচিয়ে তাকে সতর্ক করে দিল, তুই আমার বইয়ের নাম মুখে নিবি না। দেখছিস কটক, এই নাম আরো আগে বলবি না। দেখেছিস পেস্ট, এই নাম তো আরো আগে ভুলেও মুখে আনবি না। শালা জাউরা। তাহলে আমি ওকে ডাকবো কি? তুই ওকে মিসেস জাওয়ান বলবি। না, মিসেস জাওয়ানও ভেজাল, তুই বরং ওকে নানি ডাকবি। এসপি হতবাক, হতবিহ্বল, হতচকিত, চোখে বিস্ময় কোটরের বাইরে। তোর বউ আমার থেকে 2 বছরের ছোট। আর যে পাশে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে তাকালো, যে দিন দুনিয়া ভুলে সামনের দিকে তাকিয়ে। ওয়াইফি, তুমি আজ থেকে ওকে নানা বলে ডাকবে, গট ইট? এইটা শুনতেই এসপির এই জাউরাকে কেলাতে ইচ্ছে করছে। কেমন তাকে মামাও না, ডিরেক্ট নানাই বানিয়ে দিল। সানার ভাবনার বিচ্ছেদ ঘটায় সে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করলো সামনে 2 মানবের উপর। তার এই মুহূর্তে কোনো ধ্যান জ্ঞান নেই এদের ঝগড়ায়, কেননা রমণীর মাথায় চলছে আরেক শয়তানি বুদ্ধি। সে এক দৃষ্টিতে তাকে এসপির কালো জিপের দিকে। এই পর্যন্ত সে এটাকে একদিনও চালায়নি।
তাদের ঝগড়ার সুযোগে সে গাড়িতে উঠে গেল। পাশে দাঁড়ো দুই মানব তাকে খেয়ালই করলো না। সানা গাড়িতে উঠে গাড়ির ইঞ্জিনে স্টার্ট দিয়ে গাড়ির কাজ নামিয়ে তাদের দিকে বাক্য ছুড়ে। Hey boys, enjoy your angry time. I mean, farewell time with each other. I am going to enjoy long drive. আরজে ও এসপি চোখ ছানাবড় হয়ে গেল সানার হাতে গাড়ি দেখে। দুজনে একসাথে চিৎকার দিয়ে উঠল। নো, স্টপ। তারা দৌড়ে সানাকে আটকানোর আগে সানা ধোয়া উঠিয়ে চলে গেল। আমার গাড়ি আজকে শেষ। আর আমার বইয়ের কিছু হলে তুই শেষ। শালা আমার কি দোষ? আরজে এক মুহূর্ত কালক্ষেপণ না করে নিজের গাড়ির দিকে চলে গেল। এসপি তার গাড়িতে ওঠার আগে আরজে বাদশাতে। শালা তোর বউ আগে না শত্রু আগে? আগে বউ দেখে রেই, তারপর তোকে পরে দেখে নেব। এসপি গাড়িতে উঠতে আরজে এক টান দিল সানার গাড়ির পেছনে। রমণী এতক্ষণে অনেক দূর চলে গিয়েছে। পাশে বসা এসপি তার দিকে আদেশ ছুড়ে। কি গাড়ি চালাচ্ছিস? গরুর গাড়ির মতো ঠেলা গাড়ি। দেখ ওইদিকে তোর বউ ডিরেক্ট বুলেট প্রুফ ট্রেনে চালাচ্ছে। এইটা শুনতে আরজে নিজের গাড়ির ফুল স্পিড বাড়িয়ে নিল। সে এতক্ষণ সানার লোকেশন সেট করছিল। এত স্পিড দেখে এসপি চোখ বেরিয়ে আসার উপক্রম। আব্বে জাউরা, স্পিড কমা, তোর বউ স্বর্গে যাচ্ছে না। কিন্তু আমি নিশ্চিত এত স্পিডে গাড়ি চালালে আমরা ডিরেক্ট নরকে চলে যাব। তোর বউ পাগল, তুই আরো বড় পাগল। হে উপরওয়ালা, বারবার আমি কেন ওই পাগল বউ জামাইয়ের সাথে বসি কেন? ভাই স্পিড কমা। গুলশানের পিছছাড়া রাস্তায় তেজি হাওয়ার মতো ছুটে চলেছে পাশাপাশি দুটো গাড়ি। একটা এসপির কালো জিপ, অন্যটা আরজে রোলস রয়েস। আরজের পাশে বসে থাকা এসপির বুকে ডান পাশে হাত। সে যতবার এই জাউরাকে আর স্পিড কমাতে বলছে ততবার যদি উপরওয়ালাকেও ডাকতো তাহলে এতক্ষণে এই জাউরার গাড়ি ব্লাস্টিং হয়ে যেত। কিন্তু সে এখন এমন পর্যায়ে দোয়া করতেও পারবে না, কারণ এতে তারই লস। এখনো বিয়ে করে নাই সানি, তাকে 10-12টা বাচ্চা হয়নি, কত স্বপ্ন বাকি এখনো। কিন্তু এখন মনে হচ্ছে তার এগুলো স্বপ্নই থেকে যাবে এই দুই পাগল জামাই বউ চক্করে। অল্প বয়সে ইন্তেকাল নামক পরোটা খেতে হবে। কতই বা বয়স হবে তারই তো চলছে 23-এর ঘর। সে তো ভেবেছিল পৃথিবীতে একজনই এমন উল্টোপাতা গাড়ি চালাতে পারে, কিন্তু তার ভাবনাকে মিথ্যে প্রমাণ করে দিল এই জাউরা। তার ভাবনার মধ্যেই আবারও ভেসে এলো আজের কাতর কণ্ঠস্বর তার প্রেয়সীর জন্য। জান প্লিজ স্টপ দ্য কার। নাক মুখ কুচকে এসপি তার দিকে তাকালো। এই নিয়ে মনে হয় 100 বারের উপরে আজে তাকে এইভাবে ডেকেছে, কিন্তু ওই রমণী তো খবরই নাই। পাশের সিটে বাচ্চা দেখতে পাচ্ছিস না? কি সব বিবাহিত ওয়ার্ড ইউজ করছিস? আর তোর কোন অ্যাঙ্গেলে দেখে মনে হচ্ছে তোর জান স্টপের মুডে আছে? তোর জান আমার গাড়ি ওড়ানোর ফুল মুডে আছে। শালা মুখে টেপ লাগিয়ে বসে থাক, না হলে আমি তোকে লাথি মেরে ফেলে দেবো গাড়ি থেকে। সুইট হার্ট, গাড়ি থামাও। এইসব সুইট ওয়ার্ড তো বউয়ের উপরে কাজ করবে না। আবার তুই কথা বলছিস? না না, আমি কিছুই বলবো না, একটা কথাও বলবো না। শুধু আমার গাড়ির কিছু হলে আমি উপরওয়ালার কাছে তোর বউয়ের নামে মামলা ঠুকে দেবো। আর যে কিছু না বলে গাড়ির সিক্রেট বক্স থেকে বন্দুক বের করে এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাতে এসপির দিকে বন্দুক তাক করলো। এবার বল, কি বলবি? এসপি বন্দুক দেখে মনে মনে শখানি গালি দিয়ে মনে মনে আওড়ায়। শালা তুই একদম প্রোম্যাক্স লেভেলের যাওরা। না হয় গাড়িতেও কেউ বন্দুক নিয়ে ঘুরে নাকি? কিন্তু মুখ ফুটে অন্য কথা। না না জীবন, আপনি চাইলে আমি নানি জানকে থামাতে পারি। তুই নানি বলেছিস ভালো কথা, কিন্তু নানির সাথে জান কেন লাগিয়েছিস? নানি মা বল। এবার রেগে গেল এসপি ভীষণ। মানে সে যা বলবে তার একটা ভুল বের করবে এই জাউরা। শালা এই সিরিয়াস মোমেন্টও তোকে জ্বলতে হবে? তুই আমার বউকে জান কেন বলবি? আব্বে ইয়ার, আগে নানিও ছিল। আচ্ছা ওকে থামা, না হলে আমি গুলি মেরে তোর খুলি উড়াবো। আর হ্যাঁ, তুই ওর নাম ভুলেও মুখে নিবি না। এসপি কাঁদো কাঁদো মুখ করে সানার দিকে হাত ছড়ে। নানি জীবন কোথায় যাচ্ছেন? সফলতার দিকে। আমরা ধ্বংসের রাস্তায়, আর তোর বউ বলছে সে যাচ্ছে সফলতার দিকে। তুই চুপচাপ ওকে থামতে বল, না হলে তোর। আর্যের বাক্য সম্পূর্ণ হওয়ার আগে এসপি তড়িঘড়ি করে বলে উঠছে। মনে আছে? বলতে হবে না। এই কটকটির বাচ্চা, তাড়াতাড়ি গাড়ি থামা, না হলে আমি তোর জাউরাকে বলে দেবো তুই ছোটবেলায় লেবু চুরি করে খেয়েছিস। কি? আমার বউ এরকম কাজ করতেই পারে না, নিশ্চয়ই তুই ইন্ধন জুগিয়েছিস। এসপি তার কথায় কান নেই, সে আবারও চিৎকার করে উঠছে।
আর হ্যাঁ, এটাও বলে দেবো, তুই স্কুলে একটা ছেলেকে লাভ লেটার দিয়েছিস। বাক্যখানা শ্রবণ হতে আরজে হঠাৎ গাড়ি থামিয়ে দিল। আচানক গাড়ি থামাতে এসপি ছিটকে সামনে পড়ে গেল, আর একটু হলেই তার মাথাটাই ফেটেছে। তো সে নিশ্চিত গজে উঠল পাশের মানবের উপর। কিরে, লাভ লেটার দিল তোর বউ, তুই কেন গাড়ি থামালি? ও কাকে চিঠি দিয়েছিল? এসপি আরজেকে গান লোড করতে দেখেছো বড় বড় করে তড়িৎ গতিতে বলে উঠছে। বিশ্বাস কর, ওই ছেলে তোর বউয়ের চিঠি পড়ে হাসতে হাসতে ইন্তেকাল পরোটা খেয়েছে। তারপর থেকে ওই ছেলেকে আর স্কুলের আশেপাশেও দেখা যায়নি। কি ছিল ওই চিঠিতে? তোর বউ লিখেছে ওই ছেলেকে দেখলে নাকি তোর বউয়ের অক্সিজেন আটকে আসে। কথা এটা না, কথা হলো তুই কেন ওকে আটকালি না? গেট রেডি টু ডাই নাও। এসপি বিস্মিত চোখে তাকিয়ে, মানে কি এই জাউরার এখানে তার দোষ কোথায়? সানা তো বন্ধুদের সাথে বাজি লেগে দুষ্টুমি করে বলে দিয়েছিল। এই মুহূর্তে তার খেয়াল ছিল না যে পাশে জাউরা বসা, কিভাবে যে মুখ ফুসকে বলে ফেলেছিল। এখন কি হবে তার? আর যে এসপির মাথায় বন্দুক তাক করতে এসপি করুণ স্বরে বলে উঠছে, শালা তুই এই লেভেলের জাউরামি করিস না, পুরোলাও সইবে না। আমি তোর বউয়ের কাছে বিচার দেবো তোর নামে। বেঁচে থাকলে তো বিচার দিবি। এসপি সামনে তাকাতেই নজরে আসে সানা দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। দেখ, সামনেই তোর বউ তার স্কুলের এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। এটা শুনতে হাসি তড়িৎ গতিতে সামনে তাকালো, যেখানে দেখা যাচ্ছে সানা গাড়ি থামিয়ে কারোর সাথে কথা বলছে। এটা দেখতেই তার মাথায় যেন রক্তই ছড়ে গেল। সে চোয়া শক্ত করে এসপিকে ছেড়ে বন্দুক নিয়ে বেরোতে যাবে গাড়ি থেকে। এমন সময় এসপি খেয়াল করলো সামনে আর কেউ না, তার ওই কাটাপ্পা মামা খুরশিদ ফারুকি। সে তাড়াতাড়ি আরজেকে আটকায়। এই জাউরা জাউরা দাঁড়া, এটা আমার না হওয়া শ্বশুর রে। তুই ওনাকে নির্বিঘ্নে মারতে পারিস, কিন্তু আমি ওনার মেয়েকে বিয়ে করে নেই। তারপর আরজে থেমে কপাল কুঞ্চিত করে তার দিকে তাকিয়ে সামনে তাকাতে নজরে এলো সানা একটা মেয়েকে সাথে নিয়ে গাড়িতে উঠছে। পাশের মেয়েটাকে? এটা তো না হওয়া নানি। যখন তোর নিজের বউ আছে তখন তুই আমার বউয়ের পেছনে পড়েছিস কেন? শালা এখনো হয়নি, হবে। তাহলে তুই এখানে বসে আছিস কেন? তুই বুঝতে পারছিস না, আমার মামা তোর মতনই জাউরা, আমাকে দেখলে মেয়ে দেবে না। আরজে ফ্রুকুচকে তার দিকে তাকালো, মুহূর্তে ধরে ফেললো এসপির কাণ্ড কারখানা। যাক, তাহলে আমি ছাড়াও অন্য কেউ তোকে ভালো মতো বুঝতে পেরেছে। তোর মামার সাথে কথা বলতে হবে দেখছি, যাতে তোকে মেয়ে না দেয় কখনো। মুহূর্তে এসপির মুখের হাসি গায়েব হয়ে গিয়েছে। অন্যদিকে সানা খুরশিদ ফারুকের সাথে কথা বলে সানিতাকে নিয়ে গাড়িতে উঠে বসে। সে সানিতার জন্য এসেছিল চৌধুরী মহলে। সানা গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূরে যাওয়ার পরে আরজে গাড়ির সামনে চলে আসে। আরজের গাড়ি থামিয়ে এসপির দিকে তাকায়। তুই তোরটা নিয়ে যা, আমাকে আমারটা দিয়ে যা। ওকে জাউরা। এই বলে এসপি তার দিকে হাই ফাইভের জন্য হাত বাড়াতে আরজে কড়া দৃষ্টিতে দেখে, হাত নামিয়ে নিয়ে মনে মনে গালি দিয়ে নেমে তার গাড়িতে চলে গেল। সে যেতেই সানা নেমে চলে আসে। সে কারো প্রেমের মধ্যে বাম হাত ঢুকাতেই চায় না। সানা আরজের গাড়ির কাছে এসে দরজা খুলে উঠে বসবে, তার আগে আরজে তাকে একটানে নিজের কোলেই বসিয়ে গাড়ি উল্টো দিকে নিয়ে চলে গেল। এসপি কখন থেকে বসে পাশে বসার রমণীকে লক্ষ্য করছে। চোখে মুখে গাঢ় মেকআপের আস্তরণ, যার কারণে রমণীকে একটু বেশি সুন্দর লাগছে। এমনিতেই সে একদম দুধে আলতা, তার উপর মেকআপ, একদম পুতুলের মতো লাগছে। কপালে ভাঁজ ফেলে রমণীর দিকে প্রশ্ন ছড়ে, এত সাজসজ্জার কারণ কি? সানিতা আর প্রশ্নের প্রত্যুত্তরে লাজুক ভঙ্গিতে হেসে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মুহূর্তেই সপ্তদশী কাণ্ড এসপির মাথায় খেলে গেল। যাকে দেখানোর জন্য সেজেছিস সে দেখে নিয়েছে, এখন এগুলো টিস্যু দিয়ে মুছে ফেল। এই বলে সে টিস্যুর বক্সটা সানিতার দিকে এগিয়ে দিল। মূলত এসপি চায় না সানিতার এই রূপ সে ছাড়া আর কেউ দেখুক। সানিতা অবাক নয়নে তার দিকে তাকালো। কি বলছে এই লোক? সানার মেসেজ পাওয়ার সাথে সাথে সে সাজতে বসেছে, প্রায় 1 ঘন্টা লাগে সেজেছে, এখন নাকি এগুলো মুছে ফেলবে? এসপি সানিতার দৃষ্টি অবলোকন করে বুঝতে পেরেই বলে উঠছে, আচ্ছা মুছতে হবে না, মাস্ক লাগিয়ে নে। আমার কোনো মাস্ক নেই। এসপি কিছু না বলে সামনে একটা দোকানে গাড়ি থামিয়ে রমণীর দিকে তাকিয়ে বলে, চুপচাপ গাড়িতে বসে থাক, আমি আসছি। এসপি দোকান থেকে কয়েকটা মাস্ক ও সাথে বিভিন্ন রকমের চকলেট, চিপস, আচার কিনে এনে তাকে দিল। ফারাদ ভাই, তুমি একটা কথা না বলে চুপচাপ এটা মুখে লাগিয়ে তারপর শপিং মলে যাবি। সানিতা কথা বাড়ায় না, আর সে জানে এসপি তার কথাও শুনবেও না। তবে সে নিজের পছন্দের চকলেট আর আচার দেখে খুশি হয়ে গেল।
এসপি রমণীর উৎফুল্লতার ভরা চেহারা অবলোকন করতেই তার ঠোঁটের কোণে প্রশান্তির হাসি খেলে গেল। গাড়ি আবারও চলতে লাগলো, উদ্দেশ্য পুলিশ প্লাজা কনকট শপিং মল। আর যে একটা শুনশান রাস্তায় এনে গাড়ি থামায়। সানা চুপচাপ তার করে বসেছিল। রমণীও ভালো মতোই জানে সে শতবার বললো আজ তাকে নামাবে না, তাই চুপটি মেরে বসেছিল। গাড়ি থামিয়ে আর যে কোনো আগমনী বার্তা ছাড়াই এক হাতে রমণী জামার ভেতর ঝুঁকিয়ে খামচে ধরল রমণীর উন্মুক্ত কোমর। মূর্তি ব্যথা কুকি উঠল সানা। অন্য হাতে চেপে ধরল রমণীকে। গাড়ির হেডবোর্ডের সাথে মানবিক প্রতিবাদের সময়টুকুও পায়নি। তার কণ্ঠস্বর থেকে কোনো বাক্য নিঃসৃত হওয়ার পূর্বে আর যে হিসিয়ে বলে উঠছে, কোন ছেলেকে চিঠি দিয়েছিলে তুমি? সামনের রমণী এমন প্রশ্নে অবাক হয়ে পড়ে। মানে কোথাকার ছেলে? মানে ওই বারো ভাতারি বলছিল তুমি কাউকে চিঠি দিয়েছিলে, আর চিঠিতে বলেছিলে ওই ছেলেকে দেখলে নাকি তোমার অক্সিজেন আটকে আসে। সানা মনে করার অনেক চেষ্টা করলো, না তার মনে পড়ছে না সে কাউকে চিঠি দিয়েছিল কিনা। এমনিতেই তার ভোলার রোগ আছে, তার উপর কবে না কবেকার কথা, এটা মনে থাকার কথাও নাকি। তারপরও এই লোককে জ্বালানোর একটা সুযোগ মিস করতেই চায় না সে। হলেও হতে পারে, আমার মনে নেই। রমণীর এমন নির্বিকার প্রত্যুত্তরে সামনের মানবের রাগ আরো এক ধাপে বেড়ে গেল। আচ্ছা তাই নাকি? এখন আমি তোমাকে দেখাবো অক্সিজেন কিভাবে আটকে আসে। সে সানাকে আর কিছু বলতে না দিয়ে হামলে পড়ে তার অধরে। নিজের সবটুকু রাগ ঢেলে লুফে নিল রমণীর উষ্ঠ জোড়া। সানা বাধা প্রদান করার জন্য হাত বাড়াতে আর যে অন্য হাতে মুষ্টিবন্দি করে নিল তার হাত জোড়া। বসিয়ে দিল মৃদু কামড় রমণীর অধরে। কিয়ৎকাল যেতেই রমণীর শ্বাস আটকে আসার জোগাড়। সে ছুটার আপ্রাণ চেষ্টা করলেও আর যে তাতে কোনো হেলদোল দেখা গেল না। 10 মিনিট অতিবাহিত হওয়ার পর আজে ছেড়ে দিল। রমণীর অবস্থা বেহাল। সে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলে আর্যের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করলো। আর্যের রমণীর হাত জোড়া ছেড়ে নিজের হাতের উঁচু পিছে উষ্ঠ মুছে নেয়। অক্সিজেন এভাবে আটকে আসে, বুঝতে পেরেছো? কুত্তা, অসভ্য, নির্লজ্জ, বেহায়া। এই বলে সানা নিজের হাত বাড়িয়ে আর্যকে থাপ্পড় দেওয়ার আগেই তার মনে পড়ে গেল আর্যের বলা ওই দিনের কথাখানা। তাই নিজের হাত নামিয়ে নিল। আর্যে তার দিকে তাকে নিচে স্বরে আওড়ালো, কি হলো, থেমে গেলে কেন? বাই দ্য ওয়ে, তুমি ওই কাজটা ক্লাস 9-এ করেছো? এবার রমণী অবাক চিত্তে তাকে অবলোকন করলো। আপনি কিভাবে জানলেন? ওয়াইফি, আমি তোমার ব্যাপারে সব জানি। তুমি বন্ধুদের সাথে চ্যালেঞ্জে লেগে ওই ছেলেকে চিঠি দিয়েছিলে, কিন্তু তারপর থেকে ছেলেটাকে আর দেখা যায়নি। অ্যান্ড আই নো তোমার এসব কিছুই মনে নেই, তুমি একদম ভুলো মন। তাহলে আপনি এতক্ষণ অভিনয় করেছেন? আর্যে তাকে একটা বাঁকা হাসি উপহার দিয়ে আওড়ালো, এমনি এমনি তো আমি অভিনয়ের সেরা অ্যাওয়ার্ড পাইনি। এসব কিছুর মানে কি আমি জানতে চাই। আমাকে চুমু খেতে দিলে আমি বলবো, তাহলে আমি জানতে চাই না। স্টপ। কিন্তু আমি চুমু খেতে চাই, আর তুমি আমাকে আটকাতে পারবে না। সানা তার দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে ভাবলো সে তো সত্যিই আটকাতে পারবে না। যেই লেভেলের বডি বানিয়েছে, একটা দিলেই তাকে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। আর যে তত করে রমণীকে কাছে টেনে নিয়ে তার মুখ ডুবিয়ে দিল। সেখানে একটা কামড় বসাতে সানা ব্যথায় চোখ মুখ খিচে নেয়। স্টপ ইট রণবীর, আপনি আমাকে ব্যথা দিচ্ছেন। এইগুলো ব্যথা না ওয়াইফি, এগুলো স্বামীর ভালোবাসা। ভালোবাসেন আমাকে? আর যে হঠাৎই রমণীর এমন প্রশ্নে কিছুটা অপ্রস্তুত নয়নে তাকে অবলোকন করলো। পরের মুহূর্তে আবারও তার কেসে মুখ ডুবিয়ে প্রশ্ন ছুড়ে তার দিকে। তুমি? কোনো জবাব এলো না বিপরীত পক্ষ থেকে, বরং সানা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আর যে ছোটে করে বাঁকা হাসি ফুটিয়ে তার কানের লতিতে হালকা কামড় দিয়ে পৌরশালী হাসকি স্বরে ফিসফিসালো, I know your heart even when you don't say a word, ওয়াইফি। চলো বাকিটা রাতের জন্য। এখন ওই 12 ভাতারিকে হারাতে হবে, তার আগে আমরা শপিং মলে পৌঁছাবো। এখন নামান আমাকে। চুপচাপ এভাবেই বসে থাকবে, না হলে আমি রাতের জন্য অপেক্ষা করব না। তাতে অস্বীকৃতি জানালো সামনের মানব। রমণী তার দিকে ছাঁচ মেশানো দৃষ্টি নিক্ষেপ করে সাপের মতো ফুঁসে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আর যে তার অবস্থা দেখে নিজের দন্ত দিয়ে ঠোঁট কামড়ে হেসে গাড়ি স্টার্ট দিল। উদ্দেশ্য পুলিশ প্লাজা কনকট শপিং মল। দিনের আলো তখন শহরের কোল ছেড়ে ধীরে ধীরে সরে যাচ্ছে। জিম ঘরের কাছে জানালা দিয়ে ঢুকে পড়া শেষ সূর্যরশ্মি
রিংয়ের উপর তেজক ছায়া ফেলছে। লোহার দড়িগুলো যেন রক্তিম রেখায় আঁকা, ভিতরে বাতাস ভারী, ঘামের গন্ধ মেশানো বারবার, আর লোহার তীব্রতা। প্রতিটি শ্বাসে সন্ধ্যার ক্লান্তি নয়, বরং জমে থাকা ক্রোধের উষ্ণতা। রিংয়ের মাঝে সারহাত দাঁড়িয়ে, শরীর খালি, কেবল কালো ট্রাউজার আর শক্ত করে বাঁধা গ্লাভস। তার বুক উঠানামা করছে ধীর ছন্দে, চোখ দুটো অদ্ভুত শান্ত, সেই শান্তি যা ঝড়ের আগের আকাশে দেখা যায়। তার সামনে এজাজ, যে এই মুহূর্তে তার প্রতিপক্ষ। চোখে সম্মান, শরীরে সতর্কতা। সে জানে এই বক্সিং শুধু খেলা নয়, এটা সারাদের নিজের সঙ্গে নিজের হিসেব মেটানোর উপায়। ঘন্টা বাজে, শব্দটা সন্ধ্যা নীরবতাকে ছিঁড়ে দেয়। এজাজ প্রথম আঘাতটা ছড়ে, সারহাত 1 ইঞ্চিও দেরি না করে সেই মাথা সামান্য স্বর, আঘাতটা বাতাসে কাছে, পাল্টা জ্যাপ, ছোট্ট কিন্তু তীক্ষ্ণ। সারহাত কথা বলে না, সে কখনোই রিংয়ে কথা বলে না। তার প্রতিটি খুশি যেন বাক্য, প্রতিটি ডজ যেন ইঙ্গিত। এজাজ আরেকটু জোর বাড়ায়, পরপর দুটো পাঞ্চ, একটা শরীরে একটা মুখে। সারহাত শরীর বাঁকিয়ে নেয়, দ্বিতীয়টা গ্লাভসে ঠেকে যায় থমকে। সেই মুহূর্তে সারহাতের চোখে কিছু একটা জ্বলে ওঠে, হিংসা না, রাগ না, একটা পুরনো চাপা আগুন। সে এগিয়ে আসে, এক পা দুপা করে, রিংয়ের দড়ি এজাজের পিছে ছেঁকে। সারহাতের খুশি এবার ভারী, প্রতিটি আঘাতে সন্ধ্যার বাতাস কেঁপে উঠছে। এজাজ টিকিয়ে রাখে নিজেকে, তাতে দশ চেপে। এক মুহূর্ত সারহাত থামে, খুশি নামানো অবস্থায় সে দাঁড়িয়ে থাকে, তার বুকে ধকধক করছে, হাতের শিরাগুলো ফুলে উঠেছে, গ্লাভসের ভেতরে আঙুলগুলো মুষ্টিবদ্ধ। তারপর আবার ঘন্টা, রাউন্ড শেষ। এজাজ ছাপাতে হাঁপাতে এক পা পিছিয়ে যায়। সারহাত ধীরে গ্লাভস খুলে ফেলে, তার কাঁধে ঘাম ঝরে পড়ে, কিন্তু মুখে কোনো ক্লান্তি নেই, আছে এক ধরনের ভয়ঙ্কর স্বস্তি, যেন কিছুক্ষণ আগের আগুনটা সাময়িকভাবে নিভেছে। আচ্ছা, এতটুকুই। ইয়ান হাতে পানির বোতল নিয়ে এজাজ ও সারহাতের দিকে এগিয়ে আসে। বস, ইতালি থেকে ফাদারের কল এসেছে। সারহাত পানির বোতল থেকে পানি খেতে খেতে বলে, ফাদারকে বলে দাও আমি আর ফিরছি না, না আমি আর ওনার সাথে আছি, এখন আমার রাস্তা আলাদা। বস, ফাদার বলেছে আপনি আলাদা রাস্তা নিলে উনি বাধ্য হয়ে আপনার বিরুদ্ধে। তাহলে ওনাকে তাই করতে বলো। আর আর্যের ব্যাপারে খবর নিয়েছো? জি বস, ম্যাম আর আর্যের মধ্যে কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে আরো ভালো করে খবর নাও। হ্যাঁ, সারহাদের আর্যের ব্যবহারে সানার সাথে তার সম্পর্ক নিয়ে মনে সন্দেহর দানা বেঁধেছে। এই বিষয়ে এসপিকেও জিজ্ঞেস করেছে, কিন্তু ফলাফল শূন্য। সারহাদ জানে তার ভাইকে প্রয়োজনীয় ব্যক্তিত্বের জন্য জীবন দিবে, তারপরও বিশ্বাস ভঙ্গ করবে না। তাই সে এ বিষয়ে বাইরে খোঁজ লাগিয়েছে, কিন্তু সে জানে না আর যে সানার ব্যাপারে আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে সব জায়গা থেকে তাকে দূরে রেখেছে। যতদিন আর যে না চায় এই বিষয়ে কাউকে জানাতে পারবে না। শপিং মলের সামনে এসপির কালো জিপটা থামার আগে হুট করে কোথা থেকে আরেকটা গাড়ি এসে তার গাড়ির সামনেই থামে। মুহূর্তে এসপির মুখের ভাব পরিবর্তন হয়ে গেল, হাসি খুশি ভাবের উপর বিরক্তির ছিটা দেখা দিল। সে গালি দিবে এমন সময় পাশে বসা রমণীকে দেখে নিজের রাগটুকু গিলে নিল। সামনে তাকাতে নজরে আসে আর্যের গাড়ি, মনে মনে সব খানে গালি দিল ছুড়ে। শালা জাউরা কেয়ামতের আগ পর্যন্ত মনে হচ্ছে আমাকে শান্তি দেবে না। অন্যদিকে আর্যে গাড়ি থামিয়ে কোলে বসা রমণীর দিকে তাকালো। ফার্স্ট উত্তরে বিপরীতে পক্ষ থেকে আসে বিরক্তিমাখা কণ্ঠস্বর, আপনি আমাকে নামাবেন নাকি কোলে করে? ম্যাডাম, চাইলে আমি কোলে করে নিয়ে যেতে পারি। সানা কিছু না বলে কটমট দৃষ্টি নিক্ষেপ করে। আর যে আর বিরক্ত করলো না তাকে, শেষবারের মতো ছোট একটা শক্ত চুমু রেখে ছেড়ে দিল। সানা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নেমে গেল। আর্যের মুখে সানগ্লাস, মাস্ক, ক্যাপ লাগিয়ে নামলো, কেননা এখানে তাকে কেউ দেখে নিলে চারিদিকে ভিড় জমে যাবে। আর্যে নামতে চোখাচোখি হলো এসপির সাথে। দুজনে দুজনের দিকে বিরক্তি মাখা দৃষ্টি নিক্ষেপ করলো। অন্যদিকে সারিতা এগিয়ে আসে সানার দিকে। সানাসিস, আজকের মিশন কি? আজকের মিশন হলো রণবীর ও এসপিকে ফকির বানানো, লাইক মিশন 2 ফকির। দুই রমণী হাসতে হাসতে চলে গেল, পেছন পেছন আর্যে ও এসপি চলে এলো। শোন, তোর বইয়ের শপিং 3 ঘন্টাও শেষ হবে কিনা জানি না, আমি তো ওখানে গিয়ে বসে থাকবো, তুই আসার হলে আয়। আই নো। এসপি ঢুকে কাউন্টারের সামনে গিয়ে আর্যের উদ্দেশ্যে বলল। আর্যে অনুমনস্ক হয়ে উত্তর দিয়ে সামনে যাবে এমন সময় কিন্তু কিছু একটা মনে হতেই এসপির দিকে তড়িৎ গতিতে তাকালো। 1 সেকেন্ড ও 3 ঘন্টা লাগিয়ে শপিং করে তুই কিভাবে জানলি? থমকে গেল এসপি। ইস, আরেকটা ভুল।
ইয়ে মানে এসপিকে আর কিছু বলতে না দিয়ে আর যে একটানে তার কলার ধরে নিয়ে আসে। তুই ওকে নিয়ে মার্কেটে এসেছিস, কত বড় সাহস তোর! ছাড় জাউরা। এসপির বাক্য সম্পূর্ণ করার আগে পেছন থেকে কাউন্টারে বসা মহিলার আওয়াজ তাদের কানে আসে। আরেজ, মুহূর্তে দুজনে পিছনে ফিরে তাকালো। মহিলা যদিও আরজেকে চিনতে পারেনি, কিন্তু তার কণ্ঠস্বর শুনেছে স্পষ্ট। তুমি সুপারস্টার আরেজ, তাই না? আরজে পড়ছে মহা মুশকিলে। এখন সে কথা বলে চিনে ফেলবে, তাই এসপিকে চোখ দিয়ে ইশারা করলো পরিস্থিতি সামলানোর জন্য, কিন্তু এসপির মনে চলছে অন্য কথা। বাহ, এই বেটাকে আজ বাগে পেয়েছি, সব শোধ বোধ করে নেব। ছোট করে শয়তানি হাসি ঝুলিয়ে ফিসফিসালো। ভাব জাউরা ভাব, সে প্রথম দিনের মতো তোকে নাকানি চোপানি খাওয়ালে কেমন হবে? 12 ভাতারে বাচ্চা, আমি তোকে মেরেই ফেলবো। এই বলে আরজে নিজের পেছন থেকে বন্দুক বের করার জন্য হাত দিয়ে দেখে বন্দুক নেই, সে গাড়িতে রেখে এসেছে। এটা দেখে এসপি তো মহা খুশি। যা, আজকে তোর বন্দুকও নেই। শোন, এখন আমি তোকে বাঁচাতে পারি এক শর্তে, যদি তুই আমাকে সবকিছুর জন্য সরি বলিস। আরজে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তার দিকে বাঁকা হেসে বলে, শোন, আমার নেক্সট প্রজেক্টে তোর মামা থাকবে। ভাব 12 ভাতারি, ভাব একবার যদি আমি তোর মামাকে বলে দিই তুই ওনার মেয়েকে নিয়ে ঘুরতে এসেছিস, তাহলে কি হবে? বাক্যখানা শ্রবণ হতে এসপি দাঁত কিরমির করে হাজারখানি গালি দিল। এদিকে কাউন্টারের মহিলা একটা না ডেকে যাচ্ছে আরজেকে। এসপি মুখে মেকি হাসি টেনে মহিলার সামনে দাঁড়িয়ে বলে হচ্ছে, আরে কি সব আরজে মারজে বলছেন? উই আর বেস্ট টু ফেস টু, দিস ইজ মন্টু। এই বলে আরজের কাঁধে চাপড় মারলো। আরজে এদিকে ভীষণ বিরক্ত। 12 ভাতারের বাচ্চা, কাঁধের থেকে হাত ছড়া। আর কি সব মন্টু চন্টু নাম দিচ্ছিস? চুপ করে থাক আর যা বলছি তা শোন। সো দিস ইজ মাই বেস্ট টু মন্টু। মন্টু শোনা, সে হাই। আরজে তাকে ফেলে সামনের দিকে চলে গেল। এদিকে মহিলাটি নিজের ভুল বুঝতে পেরে এসপিকে সরি বলে দেয়। সানা অনেকক্ষণ ধরে একটা শাড়ির দর নিয়ে রেচারেচি করছে, কিন্তু সামনে থাকা সব অ্যাসিস্ট্যান্ট কিছুতেই মানতে চাইছে না, আর সানাও শাড়িটা ছাড়তে চাইছে না। ভীষণ সুন্দর। এদিকে আরজে তার থেকে একটু দূরে দাঁড়িয়ে সেই মেয়েকেই বলতেও পারছে না কিছু, তার আওয়াজ শুনলে আবার তাকে চিনে ফেলবে, তাই দূরে দাঁড়িয়ে মোবাইল দেখছে। কাল থেকে আবার তার শুটিং স্টার্ট হবে, আর সানাকে বললেই যে এই মেয়ে শুনবে তার তো কোনো গ্যারান্টি নেই। এই মেয়ে যেটা চায় সেটা করে ছাড়ে। এবার যেভাবে হোক, সানা কখন থেকে লক্ষ্য করছে সেলস গার্ল বারবার পেছনের দিকে তাকাচ্ছে, কিন্তু কথা বলছে তার সাথে। সে তার দৃষ্টি অনুসরণ করে তাকাতে নজরে আসে আরজে। মুহূর্তে তার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। পছন্দ হয়েছে, ভীষণ হ্যান্ডসাম, তাই না? না ম্যাম। তবে আবে আবে ফিগার নট, দ্যাট ইজ মাই হাজব্যান্ড, আই মিন হাজব্যান্ড। এবার সামনের মেয়েটির হালত খারাপ। আই এম সো সরি ম্যাম। আরে কি সরি মরি বলছেন? আই নো হি ইজ হ্যান্ডসাম অ্যান্ড ইউ নো মাই হার্ট ইজ সো বিগ লাইক আটলান্টিক মহাসাগর। ম্যাম, ওই মানে আরে ডোন্ট ওয়ারি, ইউ লাইক অ্যান্ড আই উইল গিভ, জাস্ট ইউ মাস্ট গিভ মি 50% ডিসকাউন্ট ফর দিস শাড়ি। মহিলাটি 50%-এর কথা শুনে একটু পিছিয়ে গেল। ম্যাম, এটা তো রুলসের বাইরে। আপনি আরে আমি যেটা বলছি সেটাও রুলসের আউটে। এত হ্যান্ডসাম কাউকে পাবেন নাকি? আচ্ছা ঠিক আছে, সাথে নাম্বার ফ্রি। সানা তার ভীষণ আছে ইশারা করলো এতে রাজি কিনা। মহিলাটি তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। ওকে ম্যাম। ওকে আমি নাম্বার টাইপিং করছি, আপনি শাড়ি প্যাকিং করুন। সানা নাম্বার দিয়ে দিল। তার পরবর্তীতে তার হাতে চলে এলো কাঙ্ক্ষিত শাড়িটি। সানা যাওয়ার সময় মেয়েটিকে এক চোখ টিপ দিয়ে বলে হচ্ছে, সো শাড়ি আমার, স্বামী আপনার, আর হ্যাঁ কলিং। হ্যাঁ। মেয়েটি লজ্জা পাওয়ার ভঙ্গিতে মুখে হাত দিয়ে ঠিকই ফেলল। থ্যাঙ্কস ম্যাম। সানা মনে মনে বলে ওঠে, যত সব। এই বলে চলে আসে। আর যে মোবাইল থেকে চোখ উঠিয়ে দেখে সানা দরজার কাছে। সে সানার পেছন যাবার পূর্বে পেছন থেকে সেলস গার্ল জেগে হচ্ছে, এক্সকিউজ মি। আর যে নাচানোর ভঙ্গিতে সামনে এগুলো মেয়েটি এবার তার সামনে চলে আসে। হ্যাঁ মিস্টার, আপনাকে বলছি। আর যে কালো চশমার আড়াল থেকে তার দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করলো। হ্যালো হ্যান্ডসাম, আপনার বউয়ের সাথে আমার কথা হয়ে গিয়েছে। আপনার বউ রাজি আছে, আমরা কথা বলতে পারি। মেয়েটি তার কথা শুনে আজের মাথা রক্তই চড়ে গেল।
সে সামনে থাকা সানার দিকে তাকাতে সানা দূর থেকে তাকে ফ্লাইং কিস ছুঁড়ে মারে। সে শক্ত কণ্ঠে মেয়েটিকে কিছু বলার জন্য মুখ খুলতেই পেছন থেকে কার অট্টহাসির আওয়াজ আসে। সেটা আর কেউ না, এসপি। তার এই মুহূর্তে আরজের অবস্থা দেখে পেট ফেটে হাসি আসছে। তার কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে, দেখেছিস কেমন ডেঞ্জারাস বউ বিয়ে করেছিস? তোকে বিক্রি করে উনি শাড়িতে ডিসকাউন্ট নিয়ে পালিয়েছে। কাঁধের থেকে হাত সরা। এই বলে আরজে ভারী ভারী কদম ফেলে সানার দিকে চলে যায়। আজ রাতে এই মেয়েকে এমন টাইট শিক্ষা দিবে জীবনের মতো মনে রাখবে। পৃথিবীতে কেউ শাড়িতে ডিসকাউন্ট নেওয়ার জন্য নিজের জামাই বিক্রি করে কিনা তার জানা মতে নেই। গত 4 ঘন্টা ধরে আরজে এসপি রমণীদের পিছন পিছন হেঁটে হেঁটে বিরক্ত, কিন্তু তাদের থামার কোনো নাম নেই। এবার দুজনে ক্যাফেটেরিয়াতে বসে আছে। দুজনের সামনে কফির খালি মগ 5 থেকে 6টা করে। গত 4 ঘন্টায় তারা এগুলোই সাবার করেছে। জাউরা, আমার তো মনে হচ্ছে আমরা বুড়ো হয়ে যাব। আজরাইল এসে আমাদের উপরওয়ালার কাছে নিয়ে যাবে। তারপরও কে আমাদের আগ পর্যন্ত এদের শপিং শেষ হবে না রে। আরজে প্রথমবারের মতো তার কথায় মত দিল। আমারও মনে হচ্ছে লাইফে ফার্স্ট টাইম তুই ঠিক বলেছিস। সানা ও সানিতার শপিং শেষ হয়ে রাত 11টার দিকে শপিং শেষ করে যে যার বাড়ি ফিরে। এসপি সানিতাকে নিয়ে যায় তার চৌধুরী মহলে। চৌধুরী মহলের সামনে তার গাড়ি থামতেই সানিতাকে ইশারা করলো নামতে। ফারাদ ভাই, তুমি ভিতরে যাবে না? হ্যাঁ, তোর বাপ আমাকে দেখলে ডিরেক্ট চাঁদের দেশে পাঠাবে। তুই যা। পাপা হয়তো ঘুমিয়ে পড়েছে, তুমি চলো। আমি পরে যাব, তুই যা। সানিতা আর কি বলবে? সে নামার জন্য সিট বেল্ট খুলতে এসপি তার দিকে একটি বক্স এগিয়ে দেয়। এটা কার জন্য? যাকে দিচ্ছি তার জন্য। সানিতা তার হাত থেকে বক্সখানা নিয়ে খুলতেই চোখে পড়ে স্টার শেপের একটা ডায়মন্ডের লকেট। মুহূর্তেই তার ঠোঁটে কোণে মুচকি হাসি ফুটে ওঠে। সে এসপিকে ধন্যবাদ দেওয়ার আগে এসপি বলে উঠছে, তাড়াতাড়ি যা, না হলে তোর বাপ এসে আমার ঘাড় মটকাবে। সানিতা গাড়ি থেকে নেমে ধন্যবাদ দিয়ে ভেতরে চলে গেল। এসপি তার যাওয়ার দিকে তাকিয়ে যতক্ষণ তাকে দেখা যায় ততক্ষণ তাকিয়েছিল। সানিতা ভেতরে যেতে তারপর গাড়ি নিয়ে মুনলাইটের দিকে চলে যায়। অথচ তারা দুজনেই খেয়ালও করেনি দোতলা থেকে একজন তীক্ষ্ণ চোখ তাদের দিকে তাকিয়ে মনে মনে নিয়ে নিল এক কঠিন সিদ্ধান্ত। সানা ও আরজের ব্ল্যাক শেপে আসতে রাত প্রায় 12টার দিকে। সানা ততক্ষণে আরজের কোলে বসে তার বক্ষস্থলে মাথা রেখে ঘুমের দেশে তলিয়ে। আরজে আসার সময় তাকেও কোলে করে বসিয়ে নিয়ে এসেছে। আরজে ভালো করে তার ঘুমন্ত প্রিয়সীকে লক্ষ্য করছে। তার নজর গিয়ে থামে রমণীর অধরে, যেখানে তার দেওয়া চিহ্নটা জলজল করছে। ওই সময় ওই মেয়ের সাথে তাকে নিয়ে জিল করার জন্য সানাকে গাড়িতে বসিয়ে ভালো মতো জব্দ করেছে। সেই জব্দের তোপে রমণীর অধরের অবস্থা বেহাল, এক কোণে কেটেও গিয়েছে। তার গ্রীবার বিভিন্ন জায়গায় কামড়ের চিহ্ন। আরজের প্রতিটি জায়গায় হাত বুলিয়ে চুমুক রেখে দিল। শেষমেশ সানা স্বীকার করেছে সে যে নাম্বার ওই মেয়েকে দিয়েছে এটা আরজের না, অন্য কারোর। আরজের ঠোঁটে মুচকি হাসি ছুলে পার্কিং লটে গাড়ি রেখে সানাকে কোলে করে লিফটের ভেতরে চলে যায়। পেছনে সানার শপিং ব্যাগগুলো নিয়ে আসে জ্যাক ও কায়লেন। লিফট বন্ধ হওয়ার সাথে সাথে পার্কিং লটের আলো আধারের মাঝে জ্বলে উঠছে ব্ল্যাক মার্সিডিজের হেডলাইট। সেই সাথে জ্বলে উঠে একজোড়া নীল চোখ। মাস্কের আড়ালে ছোটের করে ক্রু হাসি, মাথায় চলছে বিকৃত খেলার রেশ। তো জেবি কিং, সময় এসে গেছে তোর কাছে যা সবচেয়ে মূল্যবান সেই পান বুমরাটাকেই ছিনিয়ে নেবার।